হ্যালো বন্ধুরা, এক্সপ্লোর ইন্ডিয়া উইথ ঋতুজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা দাঁড়িয়ে আছি ঔরঙ্গাবাদ বা বর্তমানে ছত্রপতি সম্ভাজিনগর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অজন্তা কেভসে। এই কেভে না অনেক হিস্ট্রি আছে, মানে আমরা যদি এই কেভে যাই আমরা কয়েক হাজার 2000 3000 বছর আগেকার গল্প দেখতে পাবো। এখানকার এক একটা কেভ পেন্টিং এক একটা থিম বোঝায় আমাদের, যা আমরা সেই মানে পেন্টিংটা এমনভাবেই পেন্ট করা আছে যে আমরা তার মধ্যে দিয়ে লাইভ চিত্র দেখতে পাই। তো এই ভিডিওটাতে আমি মোস্টলি অজন্তা কেভসের মেন হিস্ট্রির ব্যাপারে বলবো। তাই যদি তোমরা ইতিহাস প্রিয় হও তাহলে কিন্তু এই কেভটা তোমরা নিশ্চয়ই ভিজিট করো। আর এখানে একটা ছোট ট্রাভেল টিপ তোমাদের দিয়ে রাখি, যে এখানে যে তোমরা একটু দূরে গাড়ি রাখতে বলে, মানে কারণ গাড়িটা আর তারপরে যেতে দেয় না, একটু স্টিপ রাস্তা বলে গাড়ি থেকে তোমাদের একটু হেঁটে বাজারের মধ্যে দিয়ে গিয়ে একটা বাস স্ট্যান্ড থাকে, সেখানে লাইনে সব প্যাসেঞ্জার বা ভিজিটার্সরা থাকে যারা বাসে উঠতে পারে, এবং সেই জায়গাটাতে কিন্তু অনেক স্ট্রিট হকার্স এসে তোমাদের ট্রাভেল বুক বা অজন্তার ওপরে একটা হিস্ট্রির বুক দেবে। আমি আমি কিন্তু পার্সোনালি সেটা কিনিনি, এবং আমি দেখলাম যে সেটা অ্যাকচুয়ালি কিন্তু আমার জন্য একটু ফায়দামান হয়েছে। কারণ আমি যে ঢুকে মানে সেই গন্তব্যে পৌঁছে যখন আমি টিকিট কাউন্টারে গেলাম, তখন যে বইটা স্ট্রিট হকার্সরা 100 টাকায় দিচ্ছিল, মানে এমআরপিতে দিচ্ছিল, সেই বইটাই 80 টাকায় বা ওরকম 70-80 টাকার মধ্যে আমি টিকিট কাউন্টারে পেয়ে গেছিলাম। তাই যদি তোমরা অজন্তার বুক কিনতে চাও তাহলে কিন্তু তোমরা টিকিট কাউন্টার থেকেই কিনবে। বা চলো আমি তোমাদের একটু ইতিহাসটা বলে দিই। অজন্তার প্রথম দিককার গুহাগুলো, যেমন গুহা নাম্বার 1, 10, 12, 13 এবং 15 তৈরি হয়েছিল প্রায় 2200 বছর আগে। তখন ভারত সাতবাহন রাজবংশের শাসন ছিল। সেই সময় বৌদ্ধ ধর্মের হিনযান মতবাদ জনপ্রিয় ছিল। তাই এই গুহাগুলোতে বুদ্ধের কোনো মানুষের মতো কোনো মূর্তি ছিল না। বুদ্ধকে স্তূপ, পায়ের ছাপ বা চাকার মতো প্রতীকের মাধ্যমে শ্রদ্ধা জানানো হতো। কেন তৈরি হয়েছিল? মূলত বর্ষাকালে বৌদ্ধ ভিক্ষুদের থাকার জন্য বা বিহার করার জন্য এবং প্রার্থনার জন্য এই গুহাগুলির পাহাড় কেটে বানানো হয়েছিল। যে তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ দু সাইডে এরকম রক আছে, সেইটাই তাদের থাকার মতো জায়গা ছিল। নিশ্চয়ই ওর ওপর গদি রাখা থাকতো যাতে তারা মানে বৌদ্ধ ভিক্ষুকরা শুতে পারতো। এটা তাদের কাছে তীর্থস্থানের মতনই বানিয়ে তোলা হয়েছিল। দীর্ঘ বিরতি 1লা শতাব্দী থেকে 5ম শতাব্দী। আশ্চর্যের বিষয় হলো প্রথম পর্যায়ে প্রায় 300 থেকে 400 বছর অজন্তায় আর কোনো নতুন কাজ হয়নি। ওই যে শুরু হলো 2য় শতাব্দী থেকে ওই 5ম শতাব্দী পর্যন্ত ওই রকম সময়টা যে হলো, তারপরে আর 300 থেকে 400 বছর কোনো কাজই হয়নি। এবং তার কারণ কিন্তু আজ পর্যন্ত ঐতিহাসিক দের মধ্যে মানে কেউই জানতে পারেনি, ঐতিহাসিকরা কেউই জানতে পারেনি। সম্ভবত রাজনৈতিক অস্থিরতা বা বৌদ্ধ ধর্মের প্রসারের ধরনের পরিবর্তনের কারণেই গুহাগুলো অবহেলিত হয়ে গেছিল। স্বর্ণযুগ এবং বাকাটক রাজবংশ, এটি ছিল 460 থেকে 480 খ্রিস্টাব্দে। অজন্তার আসল জাঁকজমক শুরু হয় 5ম শতাব্দীতে। তখন মধ্য ভারত রাজত্ব করতেন বাকাটক রাজবংশের রাজা 2য় হরিসেন। এই সময় বৌদ্ধ ধর্মের মহাযানদের মতবাদ জনপ্রিয় হয়। এর ফলে বুদ্ধের বিশাল সব মূর্তি এবং চমৎকার সব দেয়াল চিত্র তৈরি করা হয়। বিখ্যাত ঐতিহাসিক ওয়াল্টার স্ফিংসের মতন এই 2য় পর্যায়ের প্রায় সব কাজই মাত্র 20 বছরের মধ্যেই হয়ে গেছিল। মানে এই 460 থেকে 480 খ্রিস্টাব্দের মধ্যে রাজা হরিসেনের মৃত্যুর পর হঠাৎ করে এই কাজগুলো থেমে যায়, আর তারপর কিন্তু অযোধ্যায় আর একটা কাজও হয়নি। তাই লাস্টের দিকের কেভগুলো আমরা দেখবো। মানে আমি তো আর লাস্টের দিকের কেভগুলোতে যাইনি, কারণ অযোধ্যা বলছি, অজন্তা অনেক বড়, তাই আমরা বেশি দূর ঘুরতে পারিনি। কিন্তু লাস্টের কেভগুলো লোকালসরা বলে যে ইনকমপ্লিট, মানে
ওটা এখনো শেষ হয়নি, কারণ রাজা হরিসেনের মৃত্যুর পর সেই কাজটা হঠাৎ করে বন্ধ হয়ে যায় এবং অজন্তার মতো একটি বিশ্ববিখ্যাত ঐতিহাসিক স্থলও মানুষের স্মৃতি থেকে মুছে যায়। বাকাটক রাজবংশের পতনের পর গুহাগুলো ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ল। এলাকাটি ঘন জঙ্গলে ঢেকে যায়। স্থানীয় আদিবাসী যেমন ওই ভিল উপজাতি ছাড়া বাকি পৃথিবী যেন ভুলেই গেছিল যে এখানে এমন কোনো অসাধারণ শিল্পকর্ম আছে। প্রায় ওই 1000 বছরেরও বেশি সময় ধরেই এগুলো প্রকৃতির কোলে লুকিয়েছিল। পুনরায় আবিষ্কার হয়েছিল 1819 সালে। 1819 সালের 28শে এপ্রিল জন স্মিথ নামে একজন ব্রিটিশ সেনা কর্মকর্তা বাঘ শিকার করতে গিয়ে গুহা নম্বর 10-এর উপরে অংশটি দেখতে পান। তিনি গুহার ভেতরে গিয়ে দেয়ালের নিচে নাম আর তারিখ খোদাই করেছেন, যা আজও দেখা যায়। এভাবেই পৃথিবী আবার ফিরে পায় অজন্তাকে। আম, এটি কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তখনকার শিল্পীরা কিন্তু আমরা যেমন এখন ক্যানভাস পেন্টিং এর সময় অ্যাক্রিলিক পেন্ট ইউজ করি, তখনকার শিল্পীদের কাছে তো এত মডার্ন পেন্টিং ছিল না। তারা খনিজ এবং পাথরের তৈরি রঙই ব্যবহার করত। আজও সেই রঙের উজ্জ্বলতা দেখে সবাই অবাক হয়ে যায়। এখানকার ছবিগুলোতে মানুষের চোখের চাহনি বা হাতের, পায়ের, শরীরের ভঙ্গি দিয়ে এমনভাবে আবেগ বোঝানো হয়েছে যা আজও বিশ্বসেরা। বুদ্ধের আগের জন্মের নানা গল্প বা জাতক কাহিনীও এখানে ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আমার এখানে এসে বেশ মজাই লেগেছিল। পাহাড়ের উপর চড়তে চড়তে আমরা অনেক ভালো ভালো ভিউ পাচ্ছিলাম এবং আমি তো একটু ছবি তুলতে ভালোবাসি, তাই আমি প্রায় 5 মিনিট ছাড়াছাড়ি দাঁড়িয়ে পাহাড়ের এত সুন্দর সুন্দর ছবি তুলছিলাম। আমার গোটা কেভ না ঘোরার অনেক কারণ আছে। তার মধ্যে একটি কারণ হলো যে আহ, আহ, খুব ভিড় ছিল। মানে অজন্তা প্রতিটা গুহার পাশের যে রাস্তা সেটা কিন্তু প্রচণ্ড ন্যারো বা সরু। অনেক লোক সেখানে জমে যাওয়ার জন্য অনেকে যেতে পারছিল না এবং জ্যামও তৈরি হয়ে গেছিল। অনেকেই অজন্তা কেভসের খুব আনন্দ সহকারে ছবি তুলছিল, আর আমার সেটা দেখে বেশ ভালোই লাগছিল। অজন্তা থেকে ফেরার সময় বা সেখান থেকে মানে সেই কেভগুলো থেকে ফেরার সময় আমি অনেক বৌদ্ধ মঙ্কদের থাকার জায়গাও দেখলাম, যেখানে এখনও তারা বাস করছেন। যাই হোক, আমার কিন্তু অজন্তা ভ্রমণ আমার বেশ ভালো লাগলো। এখান থেকে আমি আমাদের ভারতীয় ইতিহাসের ব্যাপারে অনেক কিছু শিখতে পারলাম। তাই তোমরা যদি ইতিহাস প্রিয় হও তাহলে কিন্তু তোমরা এখানে আসতে ভুলো না। আচ্ছা, এখানেই আমি আমার ব্লগ শেষ করলাম। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। টাটা।